নমস্কার। আরজি কর কাণ্ডে আর একটা বিস্ফোরক তথ্য সামনে এসেছে। গত কয়েকদিন আগে তিলোত্তমার বাবা মা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে এই পুরো ঘটনার পুনর্তদন্ত এবং খুব সম্ভবত পুনর্বিচারের দাবি নিয়ে। তো সুপ্রিম কোর্ট তাদেরকে ফেরত পাঠায়, তাদের আরজিকে ফেরত পাঠায় হাইকোর্টে। তো এই খবরের পরই নানা রকম বিস্ফোরক কথাবার্তা সামনে আসতে শুরু করে। গতকাল আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় সোমা মুখোপাধ্যায় একটি প্রতিবেদন লেখেন। বাকি খবরগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, মশলা, কিন্তু এই খবরটা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। তা খবরটা কি? তো সোমা মুখোপাধ্যায় লিখছেন, গত জুলাই মাসে উত্তর 24 পরগনার এক মনস্তাত্ত্বিক কাউন্সিলরের চেম্বারে গিয়েছিলেন এক চিকিৎসক পড়ুয়া। এই চিকিৎসক পড়ুয়া আসলে তিলোত্তমা। তো জানিয়েছিলেন তিনি একেবারেই ঘুমোতে পারছেন না, শরীর অবসাদে ভেঙে আসছে, অথচ ওই অবস্থাতেই তাকে দিনের পর দিন কাজ করে চলতে হচ্ছে। কাউন্সিলর তার কাছ থেকে জানতে চান সমস্যাটা ঠিক কোথায়, তার ঘুম কি আসছে না নাকি ঘুমানোর সুযোগ পাচ্ছেন না। চিকিৎসক পড়ুয়া জানান তার দু চোখ ঘুমে জড়িয়ে এলেও ঘুমানোর উপায় নেই, এমনভাবে তার ডিউটির ব্যবস্থা করা হয়েছে তাতে পর্যাপ্ত ঘুম তার পক্ষে সম্ভবই না। কাউন্সিলর জানতে চান এটা কি তার কর্মক্ষেত্রে সকলের সঙ্গেই হচ্ছে নাকি শুধু তার সঙ্গে। চিকিৎসক পড়ুয়া জানান তার অনুমান কর্তৃপক্ষের কিছু অন্যায় কাজের প্রতিবাদ করায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তার উপরে এমন ডিউটির খাঁড়া। আরও কীভাবে তার উপরে শাস্তি নেমে আসবে তা তিনি আঁচ করতে পারছেন না। তো কাউন্সিলর তাকে পরামর্শ হিসেবে স্নায়ুর উত্তেজনার প্রশমনের কিছু পন্থা জানান। তো চিকিৎসক মেয়েটি জানিয়ে যান তিনি হয়তো আবার আসবেন, কিন্তু সেই সুযোগ তিনি পাননি, কারণ মাসখানেকের মধ্যেই তিনি নিজেই চলে আসেন দেশব্যাপী খবরের শিরোনামে। মেয়েটি তিলোত্তমা, আগেই বলা হয়েছে। আর আরজি কর আর ওই কাউন্সিলর মনঃসমাজকর্মী মোহিত রণদীপ। এটা হলো প্রতিবেদনের প্রথম অংশ। দ্বিতীয় অংশে আরও বিস্ফোরক খবর আছে। তো ওই মনঃসমাজকর্মী মোহিত রণদীপ জানিয়েছেন যে তিনি নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করেন গত শুক্রবার, এবং তারাও মেয়ের ওই ধকলের কথা বলেন। তো মোহিত বলেন ওই মেয়েটি আমাকে জানিয়েছিলেন, পুরোটা আমি হুবহু পড়ছি। মোহিত বলেন ওই মেয়েটি আমাকে জানিয়েছিলেন হাসপাতালে ওষুধ সংক্রান্ত কিছু দুর্নীতির তিনি প্রতিবাদ করেছেন, তাই তাকে নানা প্রতিকূলতার সামনে পড়তে হচ্ছে, নানাভাবে হয়রান করা হচ্ছে। ওর কাছেই আমি সন্দীপ ঘোষের নামটা প্রথমবার শুনি। ওই চিকিৎসকই জানান কিভাবে ওষুধের প্রতিক্রিয়ায় ওই হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদ করায় তাকে কর্তৃপক্ষের হুমকির মুখে পড়তে হয়। তো এইটা তার হুবহু উদ্ধৃতি। এছাড়াও প্রতিবেদনের আরও অনেক কিছু আছে, যে আরজি কর তদন্তে সিবিআই যথাযথ অভিযোগ করেনি বলে অভিযোগ উঠছে, যাদের সঙ্গে কথা বলা যেত তাদের সঙ্গে বলেনি বলে অভিযোগ উঠছে। এই মুহূর্তে কয়েকটি গণসংগঠন সমান্তরাল তদন্ত শুরু করেছে। তার মধ্যে মোহিত রণদীপ এই কথাটি বলেছেন, এটা নতুন মাত্রা যোগ করলো, এবং তিনি জানিয়েছেন ওই খবরে লেখা আছে প্রয়োজনে আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়ে তিনি এই কথা বলতে রাজি। তাই এটা হলো আনন্দবাজারের প্রতিবেদন। আরও নানা খবর নানা জায়গায় বেরিয়েছে, সেগুলো মূলত চাটনি, সেগুলোতে আমাদের ফোকাস করার প্রয়োজন নেই। তা এই খবরের সত্য মিথ্যা ইত্যাদি জায়গায় পরে আসবো। খবরটা যদি সত্যি হয় সেটা ভয়ঙ্কর বিস্ফোরক, কিন্তু সেই জায়গায় যাওয়ার আগে আমাদের আনন্দবাজারের প্রথম পাতার বিশ্বাসযোগ্যতাটা নিয়ে একটু খুঁটিয়ে দেখতে হবে। শুধু আনন্দবাজার না, আনন্দবাজার, সরকার, আন্দোলনকারী, পুলিশ প্রশাসন, প্রত্যেকে যারা স্টেক হোল্ডার আছেন তাদের কী কী বিশ্বাসযোগ্যতা সবটা খতিয়ে দেখতে হবে, তারপর আমরা এই পয়েন্টে আবার ফিরে আসব। তা আনন্দবাজার বস্তুত আমরা আগেই বলেছিলাম যে এই আরজি কর মামলা নিয়ে এতটা সতর্ক হওয়ার প্রয়োজন কেন আমাদের, কারণ এটা নিয়ে প্রচুর গুজব ছড়িয়ে পড়েছিল। তা আমরা আগেই বলেছিলাম যে ওই প্রথম যখন আন্দোলনটা শুরু হয় তখন ডক্টর সুবর্ণ গোস্বামী একটা খবর দিয়েছিলেন যেটা ভুল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিলোত্তমার বাবা মার আইনজীবী, আদালতে দাঁড়িয়ে একটা ভুল কথা বলেছিলেন। তো এগুলো সব হয়েছে। তো প্রথম পর্যায়ে ছিল এগুলো। পরবর্তীকালে আমরা এত সতর্ক কেন? তার কারণ হচ্ছে যে আনন্দবাজার পত্রিকা এবং অন্যান্য সংবাদ মাধ্যম উদ্যোগ নিয়ে বস্তুত যেগুলো খবর হিসেবে প্রচার করতে শুরু করে তারা কোনোভাবেই খবর হওয়ার যোগ্য নয়। বস্তুত কার্যত গুজবের চর্চা শুরু হয়, এবং আনন্দবাজার পত্রিকাও তার থেকে একটুও পিছিয়ে ছিল না। তো আনন্দবাজার পত্রিকার ক্ষেত্রে এই পুরো জিনিসটা শুরু হয় সেপ্টেম্বরের শেষ থেকে। এটা একটা সিরিজ বেরোয়েছে ওই সময়, তার আগে পরেও বেরিয়েছে, কিন্তু ওই সময় একটা সিরিজ ঢেউয়ের মতো পরপর বেরোতে থাকে। তো সিরিজে মূলত লেখেন শুভাশিস ঘটক এবং শান্তনু ঘোষ নামের দুজন সাংবাদিক। সোমা মুখোপাধ্যায় নিজেও কিছু লেখা লিখেছিলেন। তো সিরিজের প্রথমটায় 25শে সেপ্টেম্বর, আমি কয়েকটাই বলবো, সব কটা না,
সিরিজের প্রথমটায় 25শে সেপ্টেম্বর লেখা হয় যে তদন্তকারীরা মনে করছেন আবছা আলোয় ময়না তদন্ত করা হয়। তদন্তকারী সূত্রে দাবি ওই দিন ময়না তদন্তে উপস্থিত দুজন ডোমকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে ময়না তদন্তে গাফিলতির ইঙ্গিত পাওয়া গেছে। সিবিআইয়ের এক কর্তার কথায় সেমিনার হলে মৃতদেহ থেকে ফরেনসিক নমুনা সংগ্রহে নানা গাফিলতি ধরা পড়েছে। এবার ময়নাতদন্তের চুলচেরা বিশ্লেষণ করতে গিয়েও রহস্যজনক পরিস্থিতির সন্ধান পাওয়া যাচ্ছে। বলা বাহুল্য খবরটা সম্পূর্ণ ভুয়ো। তার কারণ হচ্ছে সিবিআই এর কর্তা যেটা বলছেন সেটা আদৌ ঠিক নয়, কারণ সিবিআইয়ের মত অনুযায়ী আদৌ ঠিক নয়। কারণ সিবিআই চার্জশিটে পরিষ্কারভাবে জানিয়েছে যে ফরেনসিক এবং ময়নাতদন্তে কোনো গোলমাল হয়নি। তারা বস্তুত বিভিন্ন বিশেষজ্ঞদের, সর্বভারতীয় বিশেষজ্ঞদের জোগাড় করে তাদেরকে পুরোটা দেখায়, তাদের থেকে রিপোর্ট নেয়। তারা বলেছেন যে প্রত্যেকটাই যথাযথ হয়েছে, এই পুরোটা আদালতে পেশ করা হয়েছে এবং বিচারক সেটা মেনেও নিয়েছেন। তো তারা ঠিক করতে পারেন, তারা ভুল করতে পারেন, বিশেষজ্ঞরা, আদালতও ভুল করতে পারে কিনা আমি জানি না, করতেই পারে হয়তো। কিন্তু সিবিআইয়ের একজন কর্তা বলছেন যে ময়নাতদন্ত ঠিক করে হয়নি, তিনিই আবার আদালতে গিয়ে বলছেন যে ময়নাতদন্ত একদম ঠিক হয়েছে। এই দুটো একসঙ্গে ঠিক হতে পারে না, অতএব প্রতিবেদনটা ভুয়ো। তো এটা সবে শুরু। পরের দিন, এটা 25শে সেপ্টেম্বরের কথা, গত বছরের। পরের দিন 26 তারিখ শান্তনু ঘোষ আরেকটা প্রতিবেদন লেখেন। তিনি সেখানে লেখেন প্রায় একই কথা। ভিডিওগ্রাফি অস্পষ্ট, কল্যাণী এবং দিল্লি এইমসের বিশেষজ্ঞদের দেখিয়েও স্পষ্ট কিছু বোঝা যায়নি। এটা আরেকটা ভুয়ো খবর, কারণ বিশেষজ্ঞরা অবশ্যই পুরো ভিডিওগ্রাফিটা দেখেছেন, দেখে তবেই তারা সার্টিফাই করেছেন যে সব কিছু ঠিকঠাক হয়েছে। এরও পরের দিন 27 তারিখ শুভাশিস ঘটক লেখেন, শুধু ময়নাতদন্তই নয়, সুরত হালেও বহু ত্রুটি পেয়েছে সিবিআই। সিবিআইয়ের এক কর্তাকে উদ্ধৃত করে বলা হয়, 26 বছরের চাকরি জীবনে এত অবহেলায় তৈরি রিপোর্ট দেখিনি। তো একই কারণে যে সিবিআই শুভাশিস ঘটককে একরকম বলছে, উল্টো দিকে আদালতে গিয়ে আরেক রকম বলছে, দুটো তো হতে পারে না, কোনো একটা ঠিক কোনো একটা ভুল। তো এক্ষেত্রে আদালতেরটাই প্রামাণ্য, সেটাই নেওয়া হচ্ছে, ফলে এই খবরটা ভুয়ো। এবং এর পরের দিন 28 তারিখ শুভাশিস আরেকটি বিস্ফোরক তথ্য সামনে আনেন। সেটা হলো ময়নাতদন্তের ক্ষেত্রে এক সিবিআই কর্তাকে উল্লেখ করে জানানো হয় সবেতেই গাফিলতি হয়েছে। কী গাফিলতি? তা সেটাও সূত্রের খবর অনুযায়ী এই যে একজন ডোমকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, চিকিৎসকরা নিজেই করেছেন। এবং এর চেয়ে বড় ব্যাপার হলো, সূত্র বলছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও ময়নাতদন্তের সময় উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এটা সম্পূর্ণ ভুয়ো খবর। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজেই জানিয়েছেন তিনি উপস্থিত ছিলেন, সাক্ষ্য টাক্ষ্য দিয়েছেন। এইটা কোন সূত্র থেকে উনি উদ্ধার করেছেন তিনি কখনো বলেননি, কিন্তু খবরটা ভুয়ো। তো এই সিরিজের সর্বশেষ প্রতিবেদন অক্টোবরের 3 তারিখ, যেটা দিয়ে আমি শেষ করব, সেটা হল সেখানে শুভাশিস ঘটক লেখেন, মৃতার দেহে 24টি ক্ষত ছিল, মার দেওয়া হয়েছিল গণপ্রহারের ধাঁচে, এবং এক সিবিআই কর্তাকে উদ্ধৃত করে বলা হয় একার পক্ষে অসম্ভব। তো এই খবরটা আবার ভুয়ো, কারণ সিবিআই ওই যে এক্সপার্টদের সঙ্গে কথা বলেছিল, সর্বভারতীয় এক্সপার্ট, তারা নিজ ফিল্ডের সেরা ভারতবর্ষের ক্ষেত্রে। তারা ভিডিওগ্রাফি দেখে যেমন বলেছিলেন ময়নাতদন্ত ঠিক, তেমনি এটা একার পক্ষে কি করা সম্ভব ইত্যাদি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তো সেসব রায়ে উদ্ধৃতও আছে। সেখানে তারা শুধু এইটুকুই বলেননি যে একার পক্ষে সম্ভব, এবং একই সঙ্গে এটাও বলেছিলেন যে খুব সম্ভবত এটা একজনেরই কাজ। তা এই সমস্ত রায়ে উল্লেখ করা আছে। তো শুভাশিস ঘটকের সূত্র কি আমরা জানি না। তো এই কটা শুধু নয়, এই কটা আমি একটা স্যাম্পল হিসেবে দিলাম। এরকম অজস্র খবর বেরিয়েছে যেগুলো ঠিক খবর, পদবাচ্য নয়। আমরা শুনেছিলাম একটা সময় যে 2000 টাকার নতুন যে নোট বেরোচ্ছে তাতে চিপ লাগানো আছে, সেগুলো যেমন খবর, সেটা যেমন খবর ছিল, এগুলো সেই গোত্রের। তো আনন্দবাজার পত্রিকা কখনো এর কোনো ব্যাখ্যা দেয়নি, বরং দিনের পর দিন ধরে এই খবরের নামে এই জিনিসগুলো প্রকাশ করে গেছে। তো এইটা হচ্ছে আনন্দবাজারের বিশ্বাসযোগ্যতা, প্রথম পাতার বিশ্বাসযোগ্যতা, সেটা ইতিমধ্যেই তলানিতে নেমে গেছে। ফলে আনন্দবাজারের খবর নিয়ে কথা বলতে গেলে আমাদের পুরো ব্যাপারটা খুঁটিয়ে দেখা দরকার। তো এক্ষেত্রে খুঁটিয়ে দেখলে আমরা কী দেখব, যে এক্ষেত্রে আনন্দবাজারের উন্নতি হয়েছে যে তারা ওই ভুতুড়ে সূত্র, যেটা প্রায় চলমান অশরীরই, ভূত আছে কি নেই বোঝা যায় না, সেখান থেকে সরে এসেছে, তারা একজন সূত্রের নাম দিয়েছে। তো এইটা অত্যন্ত অভিনন্দনযোগ্য একটা পদক্ষেপ। চাপে পড়ে কিনা জানি না, তবে এটা অত্যন্ত অভিনন্দনযোগ্য, এবং এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকুক, কিন্তু সেখান থেকে তো উঠে দাঁড়াতে হবে। বাংলা তো এভাবে ভোগে চলে যেতে পারে না। কাজেই এই এগিয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। এবং সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে মোহিত রণদীপ কোনো অবাস্তব চরিত্র নন, তিনি সত্যি সত্যি আছেন, এবং তাদের সঙ্গে আমাদের অল্প বিস্তর পরিচিতিও আছে। তিনি যথেষ্ট পরিচিত নাম,
ফলে তিনি কিছু কথা বলেছেন, তিনি একজন ভুতুড়ে ব্যক্তিত্ব নন। তিনি ঠিক কী বলেছেন সেটা যথাযথভাবে এসেছে কি না সেটা এক প্রশ্ন, কিন্তু আমরা এখানে সেই প্রশ্ন তুলছি না। আন্দাজ করতে পারছি যে উনি যা বলেছেন সেটাই যথাযথভাবে সংবাদপত্রে এসেছে। তো ফলে এক হচ্ছে আমরা আনন্দবাজারের এই অগ্রগতিকে যথেষ্ট পরিমাণে অভিনন্দন জানাচ্ছি, আর দুই হচ্ছে মোহিত রণদীপ যে সত্যি আছেন এই ব্যাপারটা আমরা আমাদের দিক থেকে সার্টিফাই করতে পারি। তো এইবার এইটা বলার পর আমরা আসব এই প্রতিবেদনটার বিষয়ে। তো তিনি মোহিত রণদীপ প্রথম যে কথাটা বলেছেন সেটা কি না, বসেদের দিক থেকে কর্তৃপক্ষের দিক থেকে মহিলা চাপে ছিলেন এবং তার দিনের পর দিন ঘুম হচ্ছিল না, রাতের পর রাত, কারণ তাকে টানা ডিউটি করতে হচ্ছিল। তো এটা একটা ভয়ঙ্কর অভিযোগ। আদালত, সুপ্রিম কোর্ট, আপনাদের মনে আছে কিনা জানি না, চন্দ্রচূড় প্রথমবার শুনেই বলেছিলেন যে এটা কি, একজন মানুষকে এতক্ষণ ডিউটি করতে হবে কেন। তো পরবর্তীকালে আমরা একটা জিনিস জেনেছি অবশ্য, যে ওরা ডিউটি করার সময়ও ঘুমন। ওই যে ডাক্তাররা ছিলেন তিলোত্তমার সঙ্গে, তারাও ঘুমিয়েছিলেন, তিলোত্তমাও ঘুমিয়েছিলেন, অন্তত ঘুমানোর চেষ্টা করেছিলেন, এগুলো আমরা জানি। তারপরেও 36 ঘন্টা বা 48 ঘন্টা একজন মানুষের পক্ষে কাজ করা সম্ভব নয়। তো সরকারের এই ব্যাপারে কি গাইডলাইন, আদৌ কি কোনো গাইডলাইন আছে? এই ব্যাপারে সরকারকে অতি অবশ্যই প্রশ্নচিহ্নের সামনে ফেলা উচিত, এবং যদি কোনো কর্তৃপক্ষ নিজের উদ্যোগে দায়িত্ব নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কাউকে 24 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টা ডিউটি করান, সেটা শুধু অমানবিক না, সেটা চূড়ান্তভাবে শাস্তিযোগ্য। এরকম কিছু হয়ে থাকলে অতি অবশ্যই সিবিআইয়ের সেটা নিয়ে তদন্ত করা উচিত। যদি খুনের সঙ্গে সংযোগ না থাকে তাহলেও তদন্ত করা উচিত, এবং যারা এই ব্যাপারে জড়িত প্রত্যেককে শাস্তি দেওয়া উচিত। এই ব্যাপারে মোহিত রণদীপের বক্তব্যের সঙ্গে বা যারা অন্যান্য যাদের বক্তব্য আছে বলেছেন যে তদন্ত হোক, তাদের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। যদিও আরেকটা কথাও শুনেছি, সেটা নিয়েও তদন্ত হওয়া দরকার, যে ডাক্তাররা অনেক ক্ষেত্রে, এটাও বিভিন্ন জায়গায় লেখাতে উঠে এসেছে, ডাক্তাররাও অনেক সময় বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করবেন বলে লম্বা ডিউটি নেন এবং তার মধ্যে তারা ঘুমান। সেটা সত্যি হলে সেটাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, সেটাও আলোচনা এবং তদন্তের মধ্যে আসা উচিত। এটাও কোনো অ্যাকসেপ্টেবল ব্যাপার হতে পারে না যে সরকারি হাসপাতালের চিকিৎসকরা কোনো মতে সরকারি ডিউটি নিয়ে বাইরে খেপ খেলে আসবেন, এটা একেবারেই সমর্থনযোগ্য নয়। তো এইটা গেল প্রথম অংশ। দ্বিতীয় অংশটা হচ্ছে সত্যিকারের মারাত্মক, যেখানে হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত অভিযোগের কারণে হুমকি শুনতে হয়েছিল বলা হয়েছে, এবং একজন ওষুধের প্রতিক্রিয়া মারা যান। সেই ঘটনার প্রতিবাদ করায় হুমকির সামনে পড়তে হয়েছিল বলে মোহিত রণদীপ জানিয়েছেন, পড়তে হয়েছিল তিলোত্তমাকে। তা এই অভিযোগটা সত্যি সত্যি মারাত্মক। দুর্নীতির অভিযোগ এই সরকারের বিরুদ্ধে অজস্র, এবং সেগুলো সংখ্যায় এত বেশি যে তার মধ্যে একটা বিরাট অংশ সত্যি হওয়াই অত্যন্ত স্বাভাবিক। এক, দুই হচ্ছে এই কেসে সরকারের আচরণ বহুবার প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। সন্দীপ ঘোষ যখন অভিযুক্ত হন, তীব্র আন্দোলন হচ্ছে তার বিরুদ্ধে, তাকে সরিয়ে না দিয়ে, অন্তত ছুটিতে না পাঠিয়ে বস্তুত যেটা দেওয়া হয় প্রাইজ পোস্টিং, যেটা সরকারকেই প্রশ্নচিহ্নের মুখে পাঠিয়ে দেয়। এরপর আদালতেও প্রচুর ধমকানি খেয়েছে পরিকাঠামোর অভাবের জন্য। এছাড়াও এই যে সিভিক ভলেন্টিয়ারদের যেখানে সেখানে কাজ দিয়ে দেওয়া হচ্ছে কোনো ভেটিং ছাড়াই, সেটা নিয়েও আদালতে সরকার যথেষ্ট ধমকানি খেয়েছে, এবং এই পুরোটার পরে দুজন পুলিশ অফিসার অন্তত আদালতের কাছে প্রচণ্ড ধাতানি খেয়েছে তারা ঠিকঠাক কাজকর্ম করেননি বলে। তো ফলে এই সরকারের কাজকর্ম একেবারেই প্রশ্নের ঊর্ধ্বে নয়, বরং তাদের বিশ্বাসযোগ্যতার যথেষ্ট পরিমাণে অভাব আছে। এইটারও তদন্ত হওয়া উচিত, পুরো তদন্ত হওয়া উচিত, এবং যত উচ্চপদস্থ যিনিই থাকুন, যিনি এর মধ্যে জড়িত থাকুন, তার শাস্তি হওয়া প্রয়োজন। যদি এরকম ঘটে থাকে আবারও পুরোটাই তদন্ত সাপেক্ষ। তো এই সরকারের বিশ্বাসযোগ্যতা একেবারেই ভালো নয় এই সমস্ত দুর্নীতি এবং দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে, দাদাগিরির ক্ষেত্রে, এবং সেটা যদি খুন পর্যন্ত গড়ায় সে তো ভয়ানক ব্যাপার। তার অতি অবশ্যই শাস্তি, বিচার এবং তদন্ত প্রত্যেকটাই হওয়া উচিত, উল্টো অর্ডারে যদিও। তো এইটা গেল হচ্ছে এদের কথা। তৃতীয় কথা হচ্ছে, তৃতীয় যে স্টেক হোল্ডার আছেন তারা হলেন আন্দোলনকারী। তো আন্দোলনকারীরা বলছেন এ নিয়ে সিবিআই তদন্ত করা উচিত। তো সেই নিয়ে তো নিঃসন্দেহে আমরা একমত, কিন্তু তার সঙ্গে আন্দোলনকারীদের এখানে ভূমিকা সেটাও কিন্তু প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে নয়। তো এই ধরুন মোহিত রণদীপ, তিনি আন্দোলনকারী কিনা আমি জানি না, কিন্তু তিনি এই যে কথাগুলো বলেছেন এগুলো এতদিন পরে কেন এই প্রশ্নটা উঠে আসে, যে এতদিন আন্দোলন হচ্ছিল, সরকার চাপে ছিল, বিনীত গোয়েলকে পর্যন্ত সরে যেতে হলো, তিনি এই কথাগুলো কেন প্রকাশ্যে তোলেন?
তো এইটা আমাদের জানার বস্তুত অধিকার আছে। তো সন্দীপ ঘোষ তিনি হয়তো দুর্নীতিগ্রস্ত, হয়তো নন, কিন্তু কথা হলো যে আইনের চোখে যেমন সবাই সমান, সন্দীপ ঘোষও সমান। ফলে দুর্নীতিগ্রস্ত হলে তিনি যেমন শাস্তি পাবেন, যদি প্রমাণ না থাকে অকারণে জেলে বন্দি রাখার তো তার কোনো বন্দি থাকার তার তো কোনো কারণ নেই। তো এইটা এটা খুব বিচ্ছিরি ব্যাপার যে এত তথ্য প্রমাণ যদি কারোর কাছে থাকে, তথ্য যদি কারোর কাছে থাকে, তো সেইটা তো আগে সামনে এসে বলা উচিত। সেইটা কেন হচ্ছে না, সেটা কেন এতদিন হয়নি, সেটা জানার দরকার। তো আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বা ডাক্তারদের বা অন্যান্যদের আরও নানা দিক আছে, যেগুলো প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে না, সেখানে পরে আসবো। তার আগে এই প্রতিবেদনটা সম্পর্কে শেষ যে কথাটা বলার আছে সেটা বলে দিই, যে আপাতত এই প্রতিবেদন থেকে কি জানা যাচ্ছে, একটা অভিযোগ উঠেছে, অভিযোগটা খুব মারাত্মক। এবং আর একটা জিনিস যেটা জানা যাচ্ছে, যে দুর্নীতির একটা অভিযোগ উঠছে, সেটা খুব সম্ভবত দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত, কিন্তু সেটা খুনের সঙ্গে যুক্ত কিনা সেটা এখন পর্যন্ত আদৌ বোঝা যাচ্ছে না। ধরুন আপনি আপনার অফিসে কর্মস্থলে বসের দুর্ব্যবহারের শিকার, তিনি দুর্নীতি করেন, তিনি আপনাকে চাপ দেন, তিনি আপনাকে হুমকি দিয়েছেন, সব করা ঠিক হতে পারে, কিন্তু আপনি কোথাও একটা খুন হয়ে গেলেন, বসই এসে যে খুন করে দিয়েছেন, এইটা কিন্তু একটা অন্য ব্যাপার। ওই হুমকির সঙ্গে খুনের প্রমাণ করাটা একটা দীর্ঘ যাত্রাপথ, সেটা এই প্রতিবেদন থেকে আদৌ ফুটে বেরোয়নি। ভবিষ্যতে ফুটে বেরোবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা নজর রাখবো। তো যাই হোক, যে কথাটা হচ্ছিল সেটা হচ্ছে আন্দোলনকারীদের প্রসঙ্গে। তাদের কথাও কিন্তু একেবারেই প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে নয়। এর আগে আমরা দেখেছি, যে আগেই বলছিলাম, ডক্টর গোস্বামী, সুবর্ণ গোস্বামী একটা ভুয়ো তথ্য দিয়েছিলেন গণমাধ্যমের কাছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি ছিলেন তিলোত্তমার বাবা মার উকিল, তিনি আদালতে গিয়ে একটা ভুল তথ্য দেন। এসব কিছু দেখেছি। ডাক্তার যারা সরাসরি আন্দোলন করছেন, তারাও কিন্তু ভুল তথ্য দিয়েছেন, ভুয়ো তথ্য দিয়েছেন, অনেক তথ্য চেপে গেছেন, যেগুলো প্রচণ্ড প্রশ্নের সামনে পড়ার কথা। তো সেগুলো কি, একটা হচ্ছে যে ময়না তদন্তের ক্ষেত্রে একটা কথা হু হু করে ছড়িয়ে পড়েছিল, ময়না তদন্ত ঠিকঠাক হয়নি। তো পরবর্তীকালে জানা যায় যে না, তারা যেভাবে দাবি করেছিলেন ঠিক সেইভাবে সেই দিন আরজি করেই ময়নাতদন্ত হয়, এবং তারা সেখানে উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতেই হয়, এবং তারা শেষকালে স্যাটিসফাইড লিখে সইও করে দিয়েছিলেন। দ্বিতীয় আরেকটা যেটা হয়, সেটা আরেকটা গুজব হু করে ছড়িয়ে পড়েছিল, যে বাথরুম ভেঙে ফেলা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য। তো হতেই পারে তথ্য প্রমাণ লোপাটের জন্য, সেটা আমাদের জানা নেই। কিন্তু কথা হচ্ছে যে ডাক্তাররা যে ওই দাবিটা তুলেছিলেন, তারা তারপরে গিয়ে ওই জায়গাটা ইন্সপেক্ট করে আসেন, এবং তারপর ভাঙা শুরু হয়। এইটা তারা সম্পূর্ণ চেপে যান। ফলে এতে হয়তো আন্দোলনের সুবিধা হয়েছিল, কিন্তু সাধারণভাবে তাদের বিশ্বাসযোগ্যতা একেবারেই প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে নয়। ফলে এই যে অভিযোগগুলো বিভিন্ন জায়গা থেকে উঠছে, এগুলো প্রত্যেকটাকে আবারও আমাদের ভেট করে দেখা দরকার। এবং এখন ডাক্তাররা যে কথা বলছেন, যে অমুককে জিজ্ঞাসাবাদ করা উচিত, অমুককে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, যেগুলো করা হয়নি, সিবিআইকে যারা চাপে রাখছেন, এগুলো প্রত্যেকটা সমর্থনযোগ্য দাবি। কিন্তু কথা হচ্ছে যে এর আগে তারা এই দাবিগুলো বিশেষ তোলেননি তো নয়, পাত্তাও দেননি। এবং একটা অদ্ভুত ব্যাপার দেখেছি আমি, যে দুটো অদ্ভুত ব্যাপার। প্রথমটা হচ্ছে যে সিবিআইয়ের ক্ষেত্রে এবং কেন্দ্রীয় এজেন্সির ক্ষেত্রে তারা অদ্ভুত রকম নরম, এটা দেখা গেছে। কীরকম না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন গিয়েছিলেন তখন সরাসরি সম্প্রচারের দাবি করেছিলেন, প্রত্যেকটা চিঠি চাপাটি পাবলিক করে দিয়েছেন, একদম ঠিক করেছেন। কিন্তু রাজ্যপালের কাছে যখন গিয়েছিলেন, তো সম্প্রচারের দাবি তো নেই, চিঠিপত্রগুলোও কিন্তু পাবলিক করা হয়নি। কী দাবি তারা করেছেন কেউ জানে না। সেটা একটা চিঠি ফাঁস হয়েছিল, সেটা অথেন্টিক কিনা আমি বলতে পারবো না। তো দু নম্বর যেটা, সেটা হচ্ছে যে তারা যখন কেন্দ্রীয় এজেন্সির কাছে গেছেন, 2-3 বার বোধহয় গেছেন, সেখানেও সরাসরি সম্প্রচার তো নেই, কিচ্ছু প্রকাশ করা হয়নি। সন্দেহ হয়েছে তারা গিয়ে মিনমিন করে কিছু কথা বলে এসেছেন। তো এই যে ব্যাপার স্যাপারগুলো, তো এইগুলো কিন্তু সন্দেহজনক। এবং আরেকটা ব্যাপার, যে দ্বিতীয় যে ব্যাপারটা বেশ অস্বস্তিকর এবং মজার এবং সন্দেহজনক সবই, যে যুক্তিযুক্ত প্রশ্নে তারা কখনো কোনো উত্তর দেয়নি। সরকার দেয়নি, খবরের কাগজ দেয়নি, প্রশাসন দেয়নি, এবং ডাক্তাররাও দেননি। তো এই ক্ষেত্রে ডাক্তাররা যেহেতু মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করছেন, ফলে উত্তরটা তাদের কাছ থেকে পাওয়াই বেশি প্রত্যাশিত। কিন্তু যা প্রশ্ন করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে একটা অদ্ভুত জিনিস দেখেছি, যে ডাক্তাররা হয় আমাকে ব্লক করে দিয়ে, অনেকেই তো চিনি, হয় আমাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছেন, কিংবা আনফ্রেন্ড করে দিয়েছেন। তো এই এক অদ্ভুত ব্যাপার। কাউকে আমি ব্যক্তি আক্রমণ করিনি কখনো, শুধু যুক্তিসঙ্গত কিছু প্রশ্ন তুলেছে, একটা ন্যারেটিভ তৈরি করেছি। ওনারা পাল্টা ন্যারেটিভ কিচ্ছু তৈরি করেননি। রায়টা পড়ে দেখেছিলেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, যদিও এটা ব্যক্তিগত সন্দেহ। এবং যুক্তির উল্টে যুক্তি কখনো দেননি। তো
তো এইটা একটা অদ্ভুত ব্যাপার। তো এখন তারা দাবি করছেন, দেখা যাচ্ছে যে এই অদ্ভুত ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেটা হয়েছে প্রত্যেকের বিশ্বাসযোগ্যতা নিয়ে যখন কথা হচ্ছে এটা মাথায় রাখতে হবে। এরপরেও এরা যখন দাবি করছেন যে সিবিআইকে চাপে রাখতে হবে এবং বিভিন্ন গণসংগঠনগুলোই খবরের কাগজের রিপোর্ট অনুযায়ী যখন একটা সমান্তরাল তদন্ত তৈরি করছে, তখন এই দুটোকেই আমি সম্পূর্ণভাবে সমর্থন জানাই। সিবিআইকে অতি অবশ্যই চাপে রাখতে হবে, কারণ সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড আদৌ ভালো নয়। আপনারা জানেন কিনা বা মনে রেখেছেন কিনা জানি না, আরুষি হত্যাকাণ্ডে প্রথম সিবিআই যাকে গ্রেপ্তার করেছিল সেটা হলো আরুষির বাবা মা। তো তারা অনেক কাণ্ড কারখানা করে তারপর ছাড়া পান। এখানেও সিবিআই যে সেটা করেনি, আমাদের সকলের কপাল ভালো। তো শুধু ওটুকুই তো নয়, এছাড়াও আরও নানা কাণ্ড কারখানা সিবিআই ঘটিয়েছে, তাদের কনভিকশন রেট খুব কম। দলীয় আনুগত্য বা রাজনৈতিক চাপের ক্ষেত্রে তারা বিভিন্ন নানা রকমভাবে নমনীয় হয়ে যায়, সেরকম সেই অনুযায়ী উদ্দেশ্য প্রণোদিত কাজকর্ম করে, নিয়ে নানা অভিযোগ আছে, এখনও সেগুলো আছে, এবং তার মধ্যে কিছু অংশ হয়তো সত্যি। তো ফলে সিবিআইকে চাপ দিতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবং একটা যে প্যারালাল, যে সমান্তরাল একটা তদন্ত করা দরকার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আগের যে কথাগুলো বললাম, যে ডাক্তারদের গুজব ছড়ানোর বিশ্বাসযোগ্যতা, কিন্তু গুজব ছড়ানোর ফলে বিশ্বাসযোগ্যতা কিন্তু খুব কমের দিকে। ফলে যা খুশি একটা গল্প দিয়ে একটা প্যারালাল ন্যারেটিভ সেট করে দিলাম, এটা কিন্তু করা একেবারেই বাঞ্ছনীয় নয়। যদি তারা তথ্যগতভাবে একটা সত্যিকারের তদন্ত করেন, তাহলে সত্যি সত্যি খুব উপকার হয়, সকলেরই খুব উপকার হয়। কিন্তু সেটা গুজবের উপর দাঁড়িয়ে না, নির্দিষ্ট তথ্যের উপর দাঁড়িয়ে করতে হবে। ফলে কি দাঁড়ালো, যে সরকারের বিশ্বাসযোগ্যতা একেবারেই প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে নয়, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা একেবারেই প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে নয়, আন্দোলনকারীদের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে নয়। ফলে তথ্য ছাড়া আমাদের হাতে কিছু নেই। আমরা যা করে এসেছি আমরা তাই করব, তথ্য সংগ্রহ করব, পুরোটাকে দেখব, যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করব, কারণ এছাড়া হাতে পেন্সিল ছাড়া আর কিছু নেই। এবং শেষ করার আগে সর্বশেষ একটা কথা, যে এই প্রতিবেদনেই পড়লাম যে ডাক্তাররা বলেছেন, ডাক্তাররা না, আন্দোলনকারীরা বলেছেন যে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এ নিয়ে কোনো সন্দেহ নেই, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং এ নিয়ে চাপও দেওয়া উচিত। কিন্তু একই সঙ্গে আমি আরেকটা জিনিস যোগ করতে চাইব, যে যারা এতদিন ধরে দাবি করে এসেছেন তারা সব কিছু জানেন, বিভিন্ন জায়গায় কথা বলেছেন, সুবর্ণ গোস্বামীর কথা বলেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলেছি, তারা অনেক তথ্য দিয়ে ফেলেছেন। এবং এছাড়াও গণমাধ্যমে অনেক ডাক্তার অনেক কিছু লিখে ফেলেছেন, যে তারা জানেন একাধিক লোকজন, শুধু ডাক্তার না আরও অনেকেই, তারা জানেন যে একাধিক লোকজন এই কাণ্ডটা ঘটিয়েছে। এবং সর্বশেষ মোহিত রণদীপ। ফলে এদের প্রত্যেকেও কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত তদন্তের স্বার্থেই প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি না এটা প্রকাশ্যে, দীর্ঘদিন ধরে বলে আসছে যে প্রকাশ্যে সিবিআই তদন্তের আপডেট দিক, সেগুলো প্রকাশ্যে রাখা হোক এবং আমরা সবাই মিলে চাপ দিই, এবং যে জিনিস চেপে দেওয়া হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলি। যদি দেখা যায় কিছু চেপে দেওয়া হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে, তাহলে আমরা এমন চাপ তৈরি করি যাতে যারা চেপে দিচ্ছেন তারা প্রত্যেককে যত উপরেই থাকুন না কেন, শাস্তিযোগ্য অপরাধ যেহেতু যারা শাস্তি পান। এবং দুই হচ্ছে যে উল্টো দিকটাও দেখতে হবে, যে যারা সাক্ষ্য দেবেন এদেরকে, অন্য যে নামগুলো আমি বললাম, যে বিভিন্ন জায়গায় সমস্ত কিছু জানেন বলে দাবি করে এসেছেন, এদেরকেও ডাকা হোক, এদেরকেও আদালতে সাক্ষ্য দিতে বলা হোক। এবং এরা যদি মিথ্যা সাক্ষ্য দেন, ভুলভ্রান্তি মানুষের হয়, মিথ্যা সাক্ষ্য যদি দেন, আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া কিন্তু অপরাধ। ফলে এদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হোক। ফলে এই পুরোটা কিন্তু আমাদের দাবি থাকা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ অভিযোগটা ভয়ঙ্কর, একদিকে যেমন অভিযোগটা সত্যি হলে ভয়ঙ্কর, উল্টো দিকে গুজব যেগুলো উঠেছে সেগুলোও ভয়ঙ্কর। ফলে আরজিকর কাণ্ড একটা বিচ্ছিরি রকম অবস্থায় আছে, একটা বিচ্ছিরি রকম সামাজিক আবর্ত তৈরি করেছে, যেখানে কাউকে ঠিক বিশ্বাস করা যাচ্ছে না, তথ্য ছাড়া আমাদের হাতে কিছু নেই। তো ফলে যারাই এই বিদঘুটে কাণ্ডগুলো ঘটিয়ে থাকুন, সেটা গুজব ঘটিয়ে লোক খেপানো হোক, অথবা সত্যি সত্যি ওই নৃশংস খুনের সঙ্গে যদি অন্য কেউ যুক্ত থাকেন, যে কোনোভাবেই হোক, প্রত্যক্ষ অথবা পরোক্ষে, প্রত্যেকের কিন্তু যথাযথ শাস্তি পাওয়া উচিত। তো এবং সেগুলো হওয়া উচিত তথ্যের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, তার বাইরে কিছু না। এবং যারা জানেন তারা যদি এগিয়ে আসেন তাহলে এটা ত্বরান্বিত করতে সুবিধা হয়, তবে গুজব ছড়াবেন না। এটাই মোদ্দা কথা, এটাই আমাদের আজকের বিষয়বস্তু ছিল। এরপরে আর কিছু যোগ করার নেই, তবে
এই নিয়ে নতুন কিছু এলে অবশ্যই আমরা আবার আমাদের চ্যানেলে সেটা উপস্থাপন করব। ফলে দেখতে থাকুন গুরুজন ডেইলি, দেখতে থাকুন ছোট মিডিয়া, ছোট মিডিয়ার পাশে থাকুন। বড়দের বিশ্বাসযোগ্যতা নেই, কিন্তু ছোটদের সঙ্গে থাকুন, তাহলে আমরা একটা সুস্থ বিকল্প মিডিয়ার দিকে ক্রমশ এগোতে পারি বলে আমার ধারণা। তো আজকে এইটুকুই, আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।